রাজ্যে ছিল এক সাহসী ও দয়ালু রাজকুমার, যার নাম ছিল অনিক। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত আকাশ ছুঁয়ে দেখার। তার প্রাসাদের বিশাল ছাদে দাঁড়িয়ে সে প্রায়ই দেখত দূর দিগন্তে মেঘের আড়ালে কি যেন একটা উড়ে যাচ্ছে। সবাই বলতো ওটা শুধু মেঘের ছায়া, কিন্তু অনিকের মন বলতো ওটা কোনো সাধারণ পাখি নয়, ওটা পক্ষীরাজ। তার রাজ্যে বহু বছর ধরে প্রচলিত ছিল এক কিংবদন্তি, এক পক্ষীরাজ নাকি রাজ্যের ভাগ্য রক্ষা করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া সহজ নয়। অনিকের বাবা মহারাজ খুব অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে তিনি অনিককে ডেকে পাঠান। তিনি অনিকের হাতে একটি পুরনো মানচিত্র তুলে দেন। মানচিত্রে একটি রহস্যময় পাহাড়ের ছবি আঁকা ছিল। মহারাজ বলেন, অনিক, আমাদের রাজ্যের ভাগ্যই পাহাড়ের সঙ্গে বাঁধা। এই পাহাড়ের চূড়ায় যে পৌঁছতে পারবে সেই আমাদের রাজ্যের সত্যিকারের রক্ষক। এর বেশি কিছু বলার আগেই মহারাজ মারা যান। অনেক শোকের মধ্যে পড়ে যায়, কিন্তু তার মনই তার বাবার শেষ কথাগুলো গেঁথে যায়। অনেক তার বাবার দেওয়া মানচিত্র নিয়ে একাই সেই পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার পথে ছিল ঘন জঙ্গল, হিংস্র পশু আর বিপদসংকুল নদী। বহু বাধা পেরিয়ে সে যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছায়, তখন তার সঙ্গে দেখা হয় এক রহস্যময় বৃদ্ধের। বৃদ্ধটি তাকে জানায় এই পাহাড়টি অভিশপ্ত, এর চূড়ায় পৌঁছানোর চেষ্টা করলে যে কেউ বিপদে পড়তে পারে। বৃদ্ধটি অনিককে সতর্ক করে, কিন্তু অনিক তার বাবার কথা স্মরণ করে তার যাত্রা চালিয়ে যায়। পাহাড়ের গা ঘেঁষে চলতে চলতে অনিক একটি পুরনো গুহার সন্ধান পায়। গুহার ভেতরটা ছিল অন্ধকার। অনিক যখন গুহার ভেতর প্রবেশ করে, তখন সে দেখতে পায় ভেতরে প্রাচীন কিছু দেয়াল চিত্র আঁকা আছে। সেখানে একজন রাজকুমারের ছবি, যে একটি পক্ষীরাজের পিঠে চড়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে। দেয়াল চিত্রের নিচে একটি ধাঁধা লেখা ছিল, যে নিজের স্বপ্নকে ত্যাগ করতে পারে সেই পাবে সত্যিকারের পথ। অনেক ধাঁধাটির অর্থ বুঝতে পারে না, তার মনে গভীর সংশয় জাগে। অনেক যখন গুহা থেকে বের হয়, তখন সে দেখে তার রাজ্যের এক পুরনো শত্রু, পার্শ্ববর্তী রাজ্যের যুবরাজ, তাকে অনুসরণ করছে। সেই যুবরাজও এই রহস্যময় পাহাড় আর তার ভেতরের ক্ষমতার কথা জানত। সে অনেককে ধরে বন্দি করতে চায়। তাদের মধ্যে লড়াই হয়। অনেক কষ্টে পালিয়ে আসে, কিন্তু তার হাতে থাকা মানচিত্রটি হারিয়ে যায়। সে হতাশ হয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তার স্বপ্ন পূরণের জন্য তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। হতাশ হয়ে অনেক যখন গুহার কাছে ফিরে আসে, তখন সে দেখে সেখানে একটি পক্ষীরাজ বসে আছে। পক্ষীরাজটি আহত এবং তার পাখা ভাঙা। সম্ভবত কেউ তাকে আক্রমণ করেছিল। অনেক বুঝতে পারে পক্ষীরাজটি তার জন্য অপেক্ষা করছিল। সে তার নিজের স্বপ্ন ভুলে গিয়ে পক্ষীরাজকে সুস্থ করার কাজে লেগে পড়ে। তার নিজের সামান্য খাবার এবং পানি দিয়ে সে পক্ষীরাজকে সেবা করে। সে তার ক্ষতস্থানে ভেষজ ওষুধ লাগিয়ে দেয় এবং রাত দিন তার পাশে থাকে। যখন পক্ষীরাজটি সুস্থ হয়ে ওঠে, তখন সে অনিকের দিকে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। তখন অনিকের মনে সেই ধাঁধাটি আবার ভেসে ওঠে, যেই নিজের স্বপ্নকে ত্যাগ করতে পারে সেই পাবে সত্যিকারের পথ। অনেক বুঝতে পারে তার বাবার উদ্দেশ্যে শুধু ক্ষমতা বা রাজ্যের সুরক্ষা ছিল না, বরং দয়া, ভালোবাসা এবং নিঃস্বার্থতার মূল্য বোঝানো ছিল। সে যখন নিজের স্বপ্ন ভুলে পক্ষীরাজকে বাঁচানোর চেষ্টা করছিল, তখনই সে সেই সত্যিকারের পথের সন্ধান পেয়েছিল। পক্ষীরাজটি সুস্থ হয়ে তার পাখা মেলে ধরে। সে অনিককে তার পিঠে বসতে ইঙ্গিত করে। তারা একসাথে আকাশে উড়ে যায়। অনেক দেখে পক্ষীরাজ তাকে নিয়ে প্রাসাদের দিকে ফিরছে। তারা প্রাসাদে ফিরে আসার সাথে সাথেই রাজ্যের মানুষরা আনন্দে তাকে অভ্যর্থনা জানায়। অনেক সেই পার্শ্ববর্তী রাজ্যের যুবরাজকে ক্ষমা করে দেয় এবং তাকেও নতুন জীবনের সুযোগ দেয়। অনেক বুঝতে পারে তার রাজ্যের সত্যিকারের রক্ষক কোনো ক্ষমতা নয়, বরং ভালোবাসা এবং ক্ষমা। পক্ষীরাজ শুধু তাকে পথ দেখিয়েছে, আসল শক্তি ছিল তার নিজের ভেতরেই। গল্পের শেষে অনিক আর পক্ষীরাজকে একসাথে আকাশে উড়তে দেখা যায়। তারা এখন আর শুধু রাজকুমার আর পক্ষীরাজ নয়,
তারা একে অপরের বন্ধু। তাদের এই বন্ধুত্বই রাজ্যের মানুষের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। তাদের গল্পের মাধ্যমে রাজ্যের মানুষ জানতে পারে যে ক্ষমতা দিয়ে নয়, বরং ভালোবাসা আর দয়া দিয়ে সবকিছুর সমাধান করা যায়। জয় একজন মেধাবী ছাত্র, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার বাবা হঠাৎ মারা যান এবং পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। জয়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সংসারের অভাব তাকে একটি ছোট চায়ের দোকানে কাজ নিতে বাধ্য করে। তার ছোট্ট বোন রিয়া আর বৃদ্ধা মাকে নিয়ে তার দিন কাটে চরম কষ্ট আর হতাশার মধ্য দিয়ে। জয়ের মনে একটা চাপা কষ্ট, তার মনে হয় সে তার স্বপ্নকে কবর দিয়েছে। একদিন জয়ের মা তাকে তার বাবার একটি পুরনো বাক্স দেন। বাক্সের ভেতর ছিল বাবার ডায়েরি। ডায়েরির প্রতিটি পাতায় ছিল বাবার হাতের লেখা, তার জীবনের স্বপ্ন আর কিছু অজানা সংকেত। জয় ডায়েরিটা পড়তে শুরু করে। সেখানে তার বাবা একটি গোপন প্রকল্পের কথা লিখেছিলেন, যার নাম ছিল আলো। প্রকল্পটি ছিল একটি বিশেষ ধরনের বীজ নিয়ে, যা যে কোনো অনুর্বর জমিতেও ফলন ফলাতে পারে। কিন্তু প্রকল্পটি অসম্পূর্ণ ছিল, কারণ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ বীজগুলো কোথায় আছে তা কোথাও লেখা ছিল না। ডায়েরির শেষ পাতায় একটি অদ্ভুত ঠিকানা লেখা ছিল, যেখানে সূর্য অস্ত যায় সেখানেই আলো জাগে। জয় প্রথমে এর অর্থ বুঝতে পারে না, কিন্তু এক রাতে তার মনে হয় তার বাবা সম্ভবত কোনো অজানা রহস্যের কথা বলতে চেয়েছেন। সে ঠিক করে তার বাবার অসমাপ্ত কাজটি সে শেষ করবে। সে তার সামান্য জমানো টাকা নিয়ে সেই ঠিকানার সন্ধানে বেরিয়ে পড়ে। তার একমাত্র সঙ্গী তার বাবার পুরনো ডায়েরি। জয়ের পথটা সহজ ছিল না। পথে তার সমস্ত টাকা চুরি হয়ে যায়। হতাশ হয়ে সে যখন একটি গাছের নিচে বসে কাঁদছিল, তখন একজন রহস্যময় বৃদ্ধ এসে তাকে একটি রুটি আর পানি দেন। বৃদ্ধটি জয়ের বাবাকে চিনতেন বলে জানান। তিনি বলেন, তোমার বাবা একজন মহান মানুষ ছিলেন। তিনি চেয়েছিলেন যেন সবাই সমৃদ্ধি পায়। বৃদ্ধটি জয়ের কাছে একটি ধাঁধা দেন, আলো তার জন্মদিনে জ্বলে উঠবে। জয় ভাবতে থাকে, আলো প্রকল্পের জন্মদিন কবে? তার মনে পড়ে তার বাবা তাকে সবসময় তার জন্মদিনের একটি উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু কখনো দিতে পারেননি। জয়ের জন্মদিন কাছেই ছিল। সে বুঝতে পারে আলো প্রকল্পটি আসলে তারই জন্মদিনের উপহার। সে তার মায়ের কাছে ফোন করে তার বাবার ডায়েরির শেষ পাতায় লেখা জন্মদিনের তারিখটি নিশ্চিত করে। সেই ঠিকানায় পৌঁছানোর পর সে একটি অন্ধকার গুহা দেখতে পায়। গুহার ভেতরে তার বাবার লেখা কিছু সংকেত অনুসরণ করে সে একটি গোপন কক্ষে প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় তার বাবা একটি বিশেষ পাত্রে বীজগুলো লুকিয়ে রেখেছেন, আর পাশে লেখা আছে, এই বীজগুলো শুধু তখনই ফল দেবে যখন তুমি তোমার স্বপ্নকে সবার সাথে ভাগ করে নেবে। জয় সেই বীজগুলো নিয়ে গ্রামে ফিরে আসে। সে তার গ্রামের সমস্ত গরিব কৃষকদের সেই বীজ দেয়। সবাই প্রথমে তার কথায় বিশ্বাস করতে চায় না, কিন্তু জয় তাদের বোঝায়। তারা সেই বীজগুলো অনুর্বর জমিতে বপন করে। কিছুদিন পর অলৌকিকভাবে সেই অনুর্বর জমিতে সোনালি শস্য ফলে। জয়ের হাতে তার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন হয়। গ্রামের মানুষরা তাকে শুধুমাত্র একজন কৃষক হিসেবে নয়, বরং একজন মহান নেতা হিসেবে সম্মান জানায়। জয়ের মা আর বোন তার এই সাফল্যে গর্বিত হয়। জয় তার নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি ঠিকই, কিন্তু সে হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। একদিন জয় তার দোকানের টেবিলে বসে তার বাবার ডায়েরিটি পড়ছে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, দুঃখের পরে সুখের আলো দেখা যায় যখন তুমি নিজের জন্য নয়, বরং অন্যের জন্য কিছু করো। জয় তার বাবারই কথাটার আসল অর্থ বুঝতে পারে। তার চোখে জল আসে, তবে তা দুঃখের নয়, বরং এক অসাধারণ তৃপ্তির।